হ্যালো এভরিওয়ান, আজ আমি এই ড্রামার এপিসোড 8 এক্সপ্লেইন করব। তোমরা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমি পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দিয়ে দেব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের পার্টটি শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হিজুর মাথা ঘুরতে শুরু করে এবং হিজু অজ্ঞান হয়ে যায়। এটা দেখে রাজমাতা তাড়াতাড়ি হিজুকে ফিজিশিয়ানের কাছে নিয়ে যেতে বলে, তবে ইয়ান চিৎকার করে কাউকে কাছে আসতে নিষেধ করে, কারণ এমন অবস্থায় ইয়ান কাউকেই বিশ্বাস করতে পারছিল না। হিজুর এই অবস্থা দেখে ডংও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। ইয়ান আর বেশি দেরি না করে তাড়াতাড়ি হিজুকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য রওনা হয়। এ সময় মিডিয়ার লোকেরা চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলে এবং এই নিয়ে পুরো দেশে নিউজ ছড়িয়ে পড়ে। ডংও হন্তদন্ত হয়ে সবাইকে আদেশ দেয় যে এই মিডিয়ার লোকেদেরকে সামাল দিতে এবং তাড়াতাড়ি রয়্যাল হসপিটালে রয়্যাল গার্ডদেরকে পাঠাতে, যাতে তারা হিজুর প্রোটেকশন দিতে পারে। এদিকে হিজুকে তো হসপিটালে নিয়ে আসা হয়েছিল। ডাক্তাররা তাড়াতাড়ি ওকে চেক আপ করার জন্য নিয়ে যায় এবং ইয়ানকে বাইরেই থাকতে বলে। বাইরে থেকে ইয়ান হিজুর এই অবস্থা দেখে অনেক বেশি ভেঙে পড়ে। এদিকে হেজংও তো খবর জানতে পেরে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সবাই মিলে তখন ওর সাথে হসপিটালে যেতে চায় হিজুকে দেখার জন্য, তবে হেজং কাউকেই যেতে নিষেধ করে, সাথে নিজেও যাবে না বলে দেয়, কারণ এখন এখানে থাকাটাই বেশি ভালো হবে। ওদের এসব কথা আবার রাজমাতার পাঠানো সেই গুপ্তচর মেয়েটা আড়ি পেতে শুনছিল। এদিকে ইয়ান তো অনেক বেশি চিন্তা করতে থাকে হিজুর জন্য। এর মধ্যে সেখানে হিজুর ফ্যামিলির সবাই চলে আসে। হিজুর বাবা ইয়ানকে জিজ্ঞেস করে এসব কিছু কি করে হলো। ততক্ষণে ডাক্তারও তখন বেরিয়ে আসে। ডাক্তার ইয়ানকে বলে হিজুর শরীরে ডিগোসিন টক্সিসিটি পাওয়া গেছে, যা মূলত হার্টের রোগীদের এক ধরনের ওষুধ। তবে কেউ একজন হয়তো হিজুকে ওভারডোজ দিয়ে দিয়েছে, যার কারণেই হিজু শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে। তবে সময় মতো হসপিটালে আনার কারণে হিজু কিছুটা বিপদমুক্ত হতে পেরেছে। হিজুকে বিষ দেওয়া হয়েছে এটা শুনে ইয়ান তো হতভম্ব হয়ে যায়। তবে সাথে সাথে তখন হিজুর বাবা ইয়ানকেই থাপ্পড় মেরে বসে, কারণ সে কিছুটা হলেও আঁচ করতে পেরেছিল ইয়ানের সাথে বিয়ে হওয়ায় হয়তো হিজুর এরকম বিপদ হয়েছে। সব রয়্যাল গার্ডরা এটা দেখে এগিয়ে আসতে গেলে ইয়ান তাদেরকে থামিয়ে দেয়। হিজুর বাবা ইয়ানকে বলে, এটা অনেক বড় একটা বিষয়, আশা করি তুমি বিষয়টাকে এভাবে এড়িয়ে যাবে না এবং আসল দোষীকে খুঁজে বের করে সাজা দেবে। ইয়ান তখন তার চোখে চোখ রেখে বলে, আমি অবশ্যই আসল দোষীকে বের করে তাকে সাজা দেব। অন্যদিকে রাজমাতার কাছেও খবর পৌঁছে যায় যে হিজুকে বিষ দেওয়া হয়েছে, যেটাতে রাজমাতাও অবাক হয়ে যায়। এইদিকে দেখা যায় গংসুন নিউজে সব কিছু দেখে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। ডংর কাছেও খবরটা পৌঁছে গিয়েছিল যে হিজুকে বিষ দেওয়া হয়েছে। এতে তো ও ইয়ানের উপরে আরও বেশি রেগে যায়। এমনিতেও তো রেগেই ছিল এই বিয়ের কারণে, তার উপরে এর জন্য আরও রেগে যায় আর সোজা ইয়ানের সামনে গিয়ে ইয়ানের উপরে চিল্লিয়ে কথা বলে ওঠে আর বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম হিজুকে আর আপনার সাথে জড়াবেন না, তাহলে ওকে বিপদে পড়তে হবে। আপনি তো একদিনও ঠিকমতো ওকে প্রোটেক্ট করতেই পারলেন না, উল্টো ওর অবস্থা খারাপ করে দিলেন। ইয়ান ওর কথায় কোনো পাত্তা দেয় না এবং শান্তভাবে বলে, তুমি ইনভেস্টিগেশনের কাজ শুরু করো। প্রাসাদ থেকে ইনভেস্টিগেশন করা হবে এবং পুলিশই আসল দোষীকে খুঁজে বের করবে। ডংও অবাক হয়ে বলে, আপনি যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? ইয়ান বলে, আমি একটা কথা বারবার বলবো না, আমি যা বলেছি তাই করো। এবার ডংও আর কোনো কথা না বাড়িয়ে রাজমাতার কাছে আসে, তবে রাজমাতা এই বিষয়ে একদমই রাজি হয় না আর বলে, তুমি কি বলতে চাইছো? তার মানে এখন প্রাসাদের ভিতরে রয়্যাল যে ব্যক্তিগুলো আছে, মানে আমি, কিং ইউন, তাদের সবাইকেই জেরা করা হবে? ডংও বলে, ঘটনাটা তো রাজপ্রাসাদেই ঘটেছে, এটা শুধু হিজুর প্রোটেকশনের জন্য নয়, বরং পুরো রাজপ্রাসাদের প্রোটেকশনের জন্যই করা হবে। তাছাড়া এটা প্রিন্স ইয়ানের আদেশ। রাজমাতা রেগে বলে, ইয়ান কিন্তু রাজা নয়। ডংও বলে, তাতে কি হয়েছে, উনি তো রাজ্যের দায়িত্বে আছে, তাই না? এবার রাজমাতা আর কিছু বলতে পারে না। ডংও তাকে অনুরোধ করে আর বলে, আপনি পুলিশের কাজ ঠিকমতো করতে দিন। এরপর ডংও প্রেসের সামনে চলে আসে এবং সবাই তখন ওকে একে একে প্রশ্ন করতে থাকে যে হিজুর কি হয়েছে আর বিয়ের দিনই এমন কি হলো যে তাকে হসপিটালে নিয়ে যেতে হলো। ডংও এগুলোর কোনো উত্তর দেয় না এবং বলে, ইনভেস্টিগেশন চলছে, যা তথ্য সামনে আসবে সবই আপনাদেরকে জানানো হবে। নিউজে তখন দেখানো হয় যে হিজু যে প্রাইভেট প্যালেসে থাকতো ইয়ানের, সেখানে থাকা সমস্ত মেড তার সাথে হেজংকেও পুলিশ ধরে নিয়ে যায়।
মানে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় আর কি। একে একে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হয় যে হিজু সকাল থেকে কি খেয়েছে, কি করেছে এগুলোই। তবে আমরা দেখতে পাই রাজমাতার পাঠানো সেই গুপ্তচর মেয়েটা অনেক বেশি ভয় পেয়েছিল, তারপরও ভয়ে ভয়ে সব কথারই উত্তর দেয়। হাসপাতালে হিজুর এখনো জ্ঞান ফেরেনি। ওখানেই তেজু, দায়ং এবং চৈহুন বসেছিল। ওরা এখানে হিজুর বিষয়ে কথা বলছিল। কথায় কথায় চৈহুন জিজ্ঞেস করে, তো তোমরা বাড়ি যাবে না নাকি? তেজু বলে, না বাবা আমাদেরকে এখানে থাকতে বলেছে যতক্ষণ না হিজুর জ্ঞান ফিরছে। তখনই হঠাৎ করে হিজুর একটা আঙুল নড়ে ওঠে, যেটা দেখে ওরা তাড়াতাড়ি হিজুর কাছে যায়। ধীরে ধীরে হিজুর জ্ঞান ফিরে আসে। চৈহুন তাড়াতাড়ি এই খবরটা হেজংকে জানায়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, যে নিজের মা বাবার মেমোরিয়াল ট্যাবলেটের সামনে দাঁড়িয়েছিল। ইয়ান নিজের বাবার মেমোরিয়াল ট্যাবলেটের দিকে তাকিয়ে ভাবতে থাকে, ছোট থেকেই ওর বাবা কখনোই ওকে ভালোবাসেনি, শুধুমাত্র শাসনই করে গিয়েছে। ইয়ান এবার নিজের বাবাকে বলে, এটা কি আপনার দেওয়াই কোনো ইঙ্গিত যে আমি কখনোই ভালো থাকতে পারবো না? ছোট থেকেই তো আমি কোনো সময় খুশি হইনি বা ভালো থাকিনি, আর এখন যখন আমি নিজের হ্যাপিনেস খুঁজে পেলাম তখন আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটলো। এগুলো বলে ইয়ান তো মন খারাপ করতে থাকে। তখনই ম্যাডাম চুই ওর কাছে দৌড়ে আসে এবং জানায় হিজুর জ্ঞান ফিরেছে। এটা শোনা মাত্র ইয়ান তো আর দেরি না করে দৌড়ে হিজুর কাছে চলে আসে। হিজু ওকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। ইয়ান কোনো কথা না বলে সোজা হিজুকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। ইয়ান বলতে থাকে, আমি তো ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়েই ফেলবো। হিজু তো অবাক হয়ে যায় এবং ইয়ানকে সান্ত্বনা দিতে চায় আর বলে, আমার কিছুই হয়নি, তুমি চিন্তা করো না। তবে এরই মধ্যে সেখানে ডঙ্গু পুলিশ নিয়ে হাজির হয়। আসলে এই পুলিশগুলো ইয়ানকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যেতে এসেছিল। ইয়ানও এতে আর বেশি কথা না বাড়িয়ে ওই পুলিশদের সাথে চলে যায়। তবে যাওয়ার আগে চৈহুনকে বলে যায় হিজুর খেয়াল রাখতে। এদিকে ডঙ্গু বসে বসে হিজুর সাথে কথা বলে। হিজু ডঙ্গুর থেকে জানতে পারে যে ডিগোশিন ওষুধের ওভারডোজের কারণেই ও অসুস্থ হয়ে পড়েছিল। এটাতে হিজু তো অবাক হয়ে যায় আর বলে, আমি তো কখনো স্লিপিং পিলও খাই না, তাহলে আমি ওষুধ কেন খেতে যাব? ডঙ্গু বলে, সেটাই তো, তবে তুমি চিন্তা করো না, আমরা ইনভেস্টিগেশন করছি। তখনই হিজুর মনে পড়ে। হিজু বলে, ইয়ান তো এই ডিগোশিন মেডিসিন নেয় তাই না? ডঙ্গু বলে, হ্যাঁ। এবার হিজু বুঝতে পারে যে কেন পুলিশ ইয়ানকে ধরে নিয়ে গেল, যেটাতে ইয়ানের জন্য তো অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে ইয়ানকে পুলিশ মানে ওই রয়্যাল গার্ডদের যে হেড ছিল মিস্টার জাং জিজ্ঞাসাবাদ করছিল। মিস্টার জাং হিজুর মেডিকেল রিপোর্ট দেখায় এবং বলে, হিজুর রক্তে পাওয়া গেছে ডিগোশিন ওষুধ। তো আপনি কি এই ডিগোশিন ওষুধ চেনেন বা এই ওষুধের সাথে আপনি কি কোনোভাবে পরিচিত আছেন? ইয়ান খুব ভালো করেই বুঝতে পারে মিস্টার জাং সব কিছু জানার পরও ওকে এই বিষয়ে জিজ্ঞেস করছে। তো ইয়ান তো আর মিথ্যা বলবে না, তাই তখনও পুরো আত্মবিশ্বাসের সাথে সত্যিটা বলে। ও বলে, হ্যাঁ এই ওষুধ আমিই নিই, এমনকি বিয়ের অনুষ্ঠানের দিনও আমি ওষুধটা নিয়েছিলাম। অন্যদিকে হিজু তো ইয়ানের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল, কারণ হিজু জানে যে ইয়ান হয়তো এতে ফেঁসে যেতে পারে। তবে হিজু এটাও জানে ইয়ান যতই হোক ওর কোনো ক্ষতি করবে না। তখন হিজু কিছু একটা ভেবে বলে, আমারই ভুল হয়েছে। হিজুর মনে পড়ে বিয়ের সময় ও যখন হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল তখন ভুল করে ওয়াইনের গ্লাসগুলো এলোমেলো করে দিয়েছিল। তখন একজন মেড এসে সেই ওয়াইনের গ্লাসগুলো অদল বদল করে দেয়। সেই ডিগোশিন ওষুধ তো ওর ওয়াইনের গ্লাসের ভিতরেই মেশানো ছিল, কিন্তু ওই ওয়াইনের গ্লাসটা অদল বদল হওয়ার কারণে ইয়ানেরটা চলে যায় হিজুর কাছে এবং হিজুরটা চলে যায় ইয়ানের কাছে। আর এটাই হলো আসল কারণ যে হিজু অসুস্থ হয়ে পড়েছে। সবকিছু বুঝতে পেরে হিজু বুঝতে পারে যে ইয়ান এখন বিপদে আছে, কারণ টার্গেট হিজু ছিল না বরং ইয়ান ছিল। আর যেহেতু ইয়ান এমনিতেই এই ডিগোশিন ওষুধগুলো নেয় তাই কেউ সন্দেহও করতো না। সবাই ভাবতো যে হয়তো ভুল করে ইয়ান নিজেই ওভারডোজ নিয়ে নিয়েছে। সবকিছু বুঝতে পেরে হিজু ঠিক করে তাই ইয়ানকে রক্ষা করতে ওকে যেতেই হবে। এ সময় ডঙ্গু ওকে আটকানোর চেষ্টা করলে হিজু কোনো কথাই শোনে না এবং উল্টো ডঙ্গুর উপরেই চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসে। তবে ডঙ্গু ওর সাথে বেরিয়ে আসে এবং বলে, তুমি এখানেই থাকো, তোমার শরীর ভালো না, আমি নিজে গিয়ে বিষয়টা দেখছি। এটা বলে ডঙ্গু সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজমাতা বসে বসে পিয়ানো বাজাচ্ছিল। তখন তার দাসী এসে সবকিছুর খবর তাকে জানায়। রাজমাতা বলে, একটুও দেরি করবে না, যখন যা ঘটবে সঙ্গে সঙ্গে সেই খবরগুলো আমার কাছে নিয়ে আসবে। এদিকে জিজ্ঞাসাবাদের পরে ইয়ান বেরিয়ে আসে।
যেখানে ডঙ্গুর সাথে ওর দেখা হয়। ডঙ্গু বলে আপনি এখন প্যালেসে গিয়ে হিজুর সাথে থাকতে পারেন, কারণ ওটাই এখন সেফ জায়গা হবে, আর এদিকে সমস্ত বিষয়গুলো আমি নিজেই হ্যান্ডেল করে নেব। এরপর ডঙ্গুর সহকারী ডঙ্গুর কাছে একটা ফাইল নিয়ে আসে। মূলত ডঙ্গুই ওকে এই ফাইলটা নিয়ে আসতে বলেছিল। ডঙ্গু নিজের সহকারীকে জিজ্ঞেস করে, আমি তোমাকে বলেছিলাম খোঁজ নিতে যে রয়্যাল হাসপাতালে কোন কোন রাজপরিবারের লোকেরা কাজ করে। ডঙ্গুর সহকারী বলে, আমি খোঁজ নিয়েছি, রয়্যাল হাসপাতালে রাজপরিবারের মোট 10 জন লোক কাজ করে এবং তাদের মধ্যে 2 জনই রাজমাতার ভাই। এটা শুনে ডঙ্গু তাদের দুজনের উপরে বিশেষভাবে নজরদারি রাখতে বলে। ওদিকে ইয়ান রাজপ্রাসাদে আসতেই লেডি চুইকে অর্ডার করে সমস্ত কিছু রেডি করতে, কারণ হিজু এখন প্যালেসে ওর সাথে এসেই থাকবে। এছাড়া ইয়ান এখন যে প্যালেসের সব সার্ভেন্টরা আছে তাদেরকেও বদলে দিতে বলে, কারণ ইয়ান এখন সহজেই কারোর উপরে ভরসা করতে পারবে না। তো তখনই হিজু ওর কাছে কল করে। হিজু রেগে বলে, তুমি ঠিক আছো তো? আর তুমি আমাকে রেখে এভাবে চলে গেলে কেন? তার সাথে নিজের এরকম ঘাটতারা গার্ডদেরকেও রেখে গেছো। এদের জন্য আমি বাইরেও বের হতে পারছি না। ইয়ান হেসে বলে, চিন্তা করো না, কাল সকালেই তোমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হবে। তখন তুমি ওদেরকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদে চলে এসো, এখানেই তোমার থাকার ব্যবস্থা করা হচ্ছে। তো সিন এখানে কাট হলে পরের দিন সকালে চলে যায়। হিজুর আজকে ডিসচার্জ হওয়ার দিন ছিল। তখন দায়ং ওর সাথে দেখা করতে আসে। দায়ংকে এখানে দেখে হিজু মোটেই খুশি হয় না আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? দায়ং বলে, তুমি তো আজকে ডিসচার্জ হচ্ছ, এজন্য বাবা বলল যাতে আমি তোমাকে রিসিভ করতে আসি। দায়ং হিজুকে ভালো করে দেখে বলে, তুমি তো অসুস্থ, তারপরও তোমাকে এত প্রিটি কি করে দেখাচ্ছে? হিজু তো অবাক হয়ে যায় এবং চৈহুনকে জিজ্ঞেস করে, দায়ং যা বলছে তা কি সত্যি? আমাকে কি সত্যি অনেক সুন্দর লাগছে? চৈহুন বলে, হ্যাঁ, প্রত্যেকবার যেমন লাগে তেমনই লাগছে। হিজু বিরক্ত হয়ে বলে, আমার এই বিউটিও না 1 নম্বরের ঘাটতারা হয়েছে, একটা দিনের জন্য ব্রেক নিলে কি এমন ক্ষতি হতো? এটা বলেই ও দায়ংয়ের কাছ থেকে মেকআপ নিয়ে মেকআপ করতে শুরু করে এবং মেকআপ করে ওর নিজের চেহারাই বদলে ফেলে, মানে অসুস্থ অসুস্থ একটা ভাব এনে ফেলে। দায়ংও তখন ওকে সাহায্য করে। হিজু বলতে থাকে, সবার সামনে এটা প্রমাণ তো করতে হবে যে আমি অসুস্থ। যদি সবাই আমার প্রিটি ফেস দেখে তাহলে তো বুঝতেই পারবে না যে আমি অসুস্থ হয়েছি। তো এরপরে হিজু মেকআপ টেকআপ সেরে বাইরে বেরিয়ে আসে। হসপিটালের চারদিকে মিডিয়ার লোকেরা ঘিরেছিল হিজুকে দেখার জন্য। তো হিজু তো ওদের সামনে অনেক অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে থাকে, যদিও ও ততটাও অসুস্থ ছিল না। তবে এই অ্যাক্টিং করার সময় ওকে কিন্তু অনেক বেশি কিউটও লাগছিল। তো সমস্ত মিডিয়ায় ছড়িয়ে পড়ে হিজুর এরকম অসুস্থতার কথা। হিজুর মিডিয়া টিম, মানে ওর অফিসের যে পিআর টিম আছে, তারাও তো একের পর এক নিউজ ছড়াতে থাকে। হিজুর এমন অবস্থা দেখে সবারই হিজুর জন্য খুবই খারাপ লাগে এবং সবাই ভাবতে থাকে হয়তো রাজমাতা অনেক বেশি কঠোর এবং হিজুর সাথে খারাপ কিছু করেছে, কারণ হিজু অনেক সাধারণ পরিবারের মেয়ে, তাই হয়তো আজ হিজুর এই অবস্থা। এটা ভেবেই সবাই তো রাজপরিবারকে নিয়ে নিন্দা করতে থাকে, সাথে রাজমাতাকে নিয়েও, যে ব্যাপারটা রাজমাতাও দেখে। তখনই সেখানে তার দাসী চলে আসে কিছু ফাইল নিয়ে। যেহেতু হিজু এখন রাজপরিবারের একজন সদস্য, তাই হিজুর দায়িত্ব কিছু কাজ পড়ে। তবে হিজু এখন অসুস্থ, যার কারণে এখন রাজমাতাকেই হিজুর কাজগুলো করতে হবে। রাজমাতাও এতে না করে না এবং রাজি হয়ে যায়। এরপর হিজু রাজপ্রাসাদে পৌঁছে যায়। সাথে সাথে রাজমাতা ওকে দেখতে আসে। রাজমাতা এখানে হিজুর সাথে অনেক ভালো ব্যবহার করে আর বলে, যেহেতু এখন থেকে তুমি রাজপরিবারের একজন সদস্য, তার থেকে বড় কথা তুমি এখন আমার সম্পর্কে যা হও, তাই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। তুমি যতদিন অসুস্থ থাকবে ততদিন আমি তোমার সকল কাজ করে দেব, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। তবে রাজমাতার এরকম আলগা পিরিত দেখে হিজুর একদমই সহ্য হচ্ছিল না। চৈহুন রাজমাতাকে বলে, হিজু ম্যাডাম এখন একটু অসুস্থ, তাই ওনাকে একটু রেস্ট নিতে হবে। এতে রাজমাতা আর হিজুকে আটকায় না, আর হিজুও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। ইউন ভিতরে বসে কাজ করছিল, তখন হিজু ওর সাথে দেখা করতে আসে। হিজুকে দেখে ইউন খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমি শুনলাম তুমি নাকি অসুস্থ হয়ে পড়েছো। হিজু বলে, কোনো ব্যাপার না, আমি এখন ঠিক আছি। ইউন ভয় পেয়ে বলে, আমি তো এটাও শুনেছি যে পুলিশ নাকি রাজপ্রাসাদে আসবে, তো বাচ্চা মানুষ পুলিশ ভয় পাবে, এটা তো স্বাভাবিক। হিজু তখন ওকে বুঝিয়ে বলে, ওনারা শুধু আমাকে দেখতে আসবে আর জিজ্ঞাসা করতে আসবে যে আমি এখন ঠিক আছি কিনা।
এছাড়া বেশি কিছু না। জয়হুন তুমিই বলো, যে সবাই মিলেই তো জিজ্ঞাসা করছে যে আমি ঠিক আছি কি মন্দ আছি। জয়হুন হিজুর তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, হিজু ম্যাডাম তো ঠিকই বলেছে। এমনকি রাস্তার বিড়ালগুলো আমাকে জিজ্ঞাসা করেছে যে হিজু ম্যাডাম এখন কেমন আছে। ইউন জয়হুনকে বলে, জয়হুন তুমি আসলেই বোকা। বিড়ালরা আবার কথা বলতে পারে নাকি? মানে সবার সামনে এটুকু বাচ্চাও জয়হুনকে অপমান করা ছাড়লো না। তো তখন সেখানে ইয়ান চলে আসলে জয়হুন তো বেরিয়ে আসে। তখন ওদের সাথে হেজংয়ে দেখা হয়ে যায়। হেজংকে এখানে দেখে জয়হুন তো অনেক বেশি খুশি হয়। হেজং দায়ংকে ধন্যবাদ জানায় হিজুকে হসপিটাল থেকে রিসিভ করে আনার জন্য। দায়ং বলে, তো এতে ধন্যবাদ বলার কি আছে, হিজু তো আমারই ননদিনী, তো ওর জন্য আমি এটুকু তো করতেই পারি। এদিকে দেখা যায় ইয়ান তো হিজুর জন্য হিজুর রুমটাকেই একটা প্রাইভেট হসপিটাল বানিয়ে ফেলেছিল। মানে এখানে জরুরি চিকিৎসা সমস্ত জিনিসপত্রই ইয়ান আনিয়ে ফেলেছিল। ইয়ান ম্যাডাম চইকে একের পর এক ইনস্ট্রাকশন দিতেই থাকে যে হিজুর কোনটাতে সমস্যা হবে আর কোনটাতে হবে না। ইয়ান এখানে বারবার বলতে থাকে, আমার ওয়াইফের সাথে আমি শুধু যাদেরকে বলবো তারাই দেখা করতে পারবে, এছাড়া আর কেউ করতে পারবে না। কারণ এখন আমার ওয়াইফের সুরক্ষাটাই সবার আগে, তাই আমি কোনো ধরনের অবজেকশন শুনতে চাই না। হিজু তো এসব শুনে মাথায় ব্যথা হয়ে গিয়েছিল, তাই ও তখন ইয়ানকে ডাক দেয় এবং বলে, আমরা কি একটু আলাদা করে কথা বলতে পারি? এটা বলেই হিজু মুখটা এমন কিউট করে ফেলে যেটাতে ইয়ান ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে এবং আর মানা করতে পারে না। তো ম্যাডাম চই সহ সকল সার্ভেন্টরা সেখান থেকে বেরিয়ে আসে। ম্যাডাম চই তো খুশিতে নাচতে থাকে আর বলে, নতুন নতুন বিয়ে হয়েছে তো একটু রোম্যান্স তো করবেই। ওদিকে হিজু এখন এসব কিছুতে ক্লান্ত হয়ে একেবারে খাটের উপরে গিয়েই শুয়ে পড়ে। ইয়ান জিজ্ঞেস করে, তুমি কি কথা বলবে? মূলত হিজু এখানে এত রয়্যাল গার্ড আর সার্ভেন্টদের মাঝে পড়ে একেবারেই বিরক্ত হয়ে গিয়েছিল। হিজু ইয়ানকে বলে, সুরক্ষা আমার নয় বরং তোমার দরকার, কারণ বিয়ের সময় আমাদের ওয়াইনের পাত্রটা বদলে গিয়েছিল এবং তোমার ওয়াইনের পাত্রের ভিতরেই সেই ডিগোসিন ওষুধের ওভারডোজ দেওয়া ছিল। তবে ভুলবশত সেটা বদলে গিয়েছিল, এর মানে কেউ তোমাকে মারতে চেয়েছিল আর তার টার্গেট হলো তুমি। ইয়ান এতে হাসতে থাকে। হিজু বলে, এই সিচুয়েশনেও তুমি এভাবে হাসছো কি করে? ইয়ান বলে, আমি এটা ভেবেই খুশি হচ্ছি যে কেউ তোমাকে টার্গেট করছে না, বরং আমাকে করছে। এতে করে তুমি তো নিরাপদে থাকবে। আমি চাই না যে আর কোনো বিপদ তোমার উপরে আসুক। আমি এই জন্য হেভেনকে ধন্যবাদ জানাই যে তুমি ঠিক আছো। তাতে যদি আমার কিছু হয়ে যাক তাতেও আমার কোনো যায় আসে না। এটা শুনে হিজো তো ইমোশনাল হয়ে যাচ্ছিল। তবে পরক্ষণেই ও রেগে ইয়ানকে মারতে থাকে আর বলে, তুমি এভাবে কিভাবে বলতে পারো? তোমার যদি সত্যিই কিছু হয়ে যায় তাহলে আমি একাই প্যালেসে কি করে থাকবো? আর আমাকে ডিভোর্সও বা দেবে কে? ইয়ান হিজুর এমন কথা শুনে হাসতে থাকে আর হিজু তো এই কথা বলে নিজেই লজ্জায় পড়ে যায়। ওদিকে হেজং এবং চইহুন মিলে হিজুর সেই কাজগুলো করছিল যেগুলো রাজমাতা করবে বলেছিল। হিজুর হঠাৎ করেই মনে পড়ে রাজমাতা আমাকে বলেছিল যে সে নাকি আমার কাজগুলো করে দেবে। ইয়ান বলে, চিন্তার দরকার নেই, আমি তাকে মানা করে দিয়েছি। তোমার ফাইলের কাজগুলো হেজং এবং চইহুন মিলেই করে দেবে। এতে করে হিজো একটু স্বস্তি পায়। অন্যদিকে রাজমাতার কাছে এই খবর পৌঁছাতেই রাজমাতা তো হাসতে থাকে এবং বলে, মনে হচ্ছে ইয়ান আমাকে নিজের সকল বিষয় থেকেই দূরে রাখার চেষ্টা করছে। তখনই ঘোষণা হয় যে গংসুন সেখানে আসছে। তো গংসুন এখানে রাজমাতার সাথে কথা বলতে এসেছিল, কারণ গংসুনের মনে হচ্ছিল হিজুর এরকম অসুস্থতার পিছনে রাজমাতাই দায়ী। রাজমাতাই হয়তো হিজুকে বিষক্রিয়া করেছে। তবে রাজমাতা তাকে বোঝানোর চেষ্টা করে, আপনি ভুল বুঝছেন, আমি এমন কিছুই করিনি। অন্যদিকে ডঙ্গুর সহকারী ফরেন্সিক টেস্টের রিপোর্ট নিয়ে সে ডঙ্গুকে দেয় এবং সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে আসলেই ওই ওয়াইনের পাত্রর ভিতরেই ডিগোসিন ওষুধ ছিল। আর ওই ওয়াইনের পাত্রটা আসলে ইয়ানের ছিল, যেটা ভুল করে বদলে গিয়ে হিজুর কাছে চলে গিয়েছিল। এবার ডঙ্গু বিষয়টা বুঝতে পারে যে কেন হিজু ওই সময় অতটা উত্তেজিত হয়ে গিয়েছিল এবং বারবার ইয়ানকে বাঁচাতে যেতে চাচ্ছিল। তখনই সেখানে রাজমাতার গুপ্তচর সেই মেয়েটা চলে আসে এবং আমরা দেখতে পাই ওই মেয়ের তো অনেক বেশি ঘাবড়েছিল। তো ও এখানে কেন এসেছে সেটা আমাদেরকে দেখানো হয় না। অপরদিকে রাত হয়ে গিয়েছিল। হিজু নিজের এক ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি ঠিক আছো তো? হিজু বলে, হ্যাঁ আমি একদমই ঠিক আছি। এটা বলেও পিছনে ঘুরে তাকাতেই ইয়ানকে এই অবস্থায় দেখতে পায়। ইয়ানকে এভাবে দেখে হিজু তো পুরোই হা হয়ে যায়।
ইয়ান তখন একেবারে ওর কাছে চলে আসে আর বলে, আজকে আমাদের ফার্স্ট নাইট, তো তুমি কি এখন রেডি? ইয়ানকে এত কাছে আসতে দেখে হিজু অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং ওর হার্টবিট একেবারেই ফাস্ট হয়ে যায়, যেটা আমরা পাশে থাকা মেশিন থেকেই বুঝতে পারি। এদিকে মাঝরাত হয়ে গিয়েছিল। ফাইনালি হেজং এবং চৈহুন সমস্ত কাজ সেরে বাইরে বেরিয়ে আসে। কথায় কথায় হেজং চৈহুনকে বলে, তুমি রাজপরিবারের বিষয়ে সব কিছুই জানো, মনে হয় যে তুমি যুগ যুগ ধরে এখানে আছো, কিন্তু তোমাকে দেখতেও তো অতটা বয়স্ক লাগে না। চৈহুন বলে, আমার মনে আছে যখন আমি 5 কিংবা 6 বছরের হব তখনই আমি এখানে এসেছিলাম। আসলে আমি অনাথ, আমার কোনো পরিবার নেই, তাই ছোট থেকেই আমি এখানেই বড় হয়েছি। তো চৈহুনের এমন কথা শুনে হেজং এর অনেক খারাপ লাগে। হেজং ওকে সরি বলে। চৈহুন বলে, কিসের জন্য? হেজং বলে, ওই যে তোমার অতীত আমি তোমাকে আবারও মনে করিয়ে দিলাম। চৈহুন বলে, আরে কোনো ব্যাপার না, যদিও আমি অনাথ ছিলাম কিন্তু ছোট থেকেই আমি অনেক ভালোবাসার মধ্যে দিয়েই বড় হয়েছি। এখানকার সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, বিশেষ করে প্রিন্স ইয়ান। এগুলো বলেই চৈহুন সামনের দিকে এগোতে থাকলে আমরা দেখতে পাই হেজং এর হার্টবিট একেবারেই ফাস্ট হয়ে যায়। এ থেকে বোঝা যায় যে হেজংও হয়তো ধীরে ধীরে চৈহুনকে লাইক করতে শুরু করেছে। অপরদিকে দেখা যায় হিজু এবং ইয়ান একই খাটের উপরে শুয়ে আছে। তবে ইয়ানের পাশে এভাবে শুতে আজ কেন জানি হিজুর একটু অস্বস্তি বোধ হচ্ছিল। হিজু ইয়ানকে বলে, তোমার মনে হয় না তুমি একটু সোফাতেও অ্যাডজাস্ট করে নিতে পারতে? ইয়ান বলে, না আমি এখানেই ঠিক আছি। হিজু বলে, কিন্তু সোফায় ঘুমালে তুমি আরো বেশি আরাম পেতে। ইয়ান বলে, তাহলে তুমি নিজেই সোফায় চলে যাও। হিজু বলে, তুমি এভাবে কিভাবে বলতে পারো? এখানে রোগী কিন্তু তুমি নও, বরং আমি। তবে ইয়ান ওর এসব কথায় কোনো পাত্তাই দেয় না এবং নিজের মতো শান্তিতে ঘুমাতে থাকে, যেটা দেখে হিজু এবার একটা বালিশ নিয়ে ওদের মাঝখানে বর্ডার দিয়ে দেয়। কিন্তু ইয়ান উঠে সাথে সাথে সেই বালিশটা সরিয়ে দেয়। হিজু রেগে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইয়ান কোনো কথা না শুনে হিজুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে এবং কোনো কথা না বলে হিজুকে ঘুমাতে বলে। হিজু তো এতে করে আরো বেশি নার্ভাস ফিল করে আর বলে, এই মেশিনটা কি আমি এখন বন্ধ করে দিতে পারি? আসলে এটা অনেক বেশি শব্দ করছে। ইয়ান বলে, কোনো দরকার নেই, ওটা যেমন আছে তেমনই থাকতে দাও, কারণ ওটা আমাকে জানান দিচ্ছে যে তুমি ঠিক আছো। হিজু তখন কোনো কথা না বলে হঠাৎ করে ইয়ানের ঠোঁটে একটা কিস করে দেয়, যেটাতে ইয়ানও একটু অবাক হয় আর হিজু লজ্জায় নিজের মুখ লুকিয়ে ফেলে। তবে ইয়ান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এবং ওর কপালে একটা চুমু খায়। এবার হিজুও নিজের লজ্জা ভুলে যায় এবং শান্তিতে ইয়ানকে জড়িয়ে ধরে ঘুমায়। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হিজুর মুখটা দেখে ইয়ানের মুড তো একেবারে ফ্রেশ হয়ে যায়। তবে তখনই বাইরে ম্যাডাম চই, হেজং এবং চৈহুন ওদেরকে ডাকতে আসে। ইয়ান এতে ওদেরকে তাড়াতাড়ি থামতে বলে, কারণ এতে করে হিজুর ঘুম ভেঙে যাবে। এটা বুঝতে পেরে ওরা থেমে যায় এবং ইয়ান আবারও হিজুকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। সত্যি হিজুর প্রতি ইয়ানের কি আর দিন দিন যেন আরো বেড়েই যাচ্ছে। তবে লাস্টে গিয়ে কি হবে তা তো আমরা পরেই জানতে পারবো। তোমাদের বলে রাখি, এই ড্রামার কিন্তু আর 2টা এপিসোড বাকি আছে, যেটা তোমরা পরের সপ্তাহেই পেয়ে যাবে। তো চলো গল্পে ফেরা যাক। সকালবেলা দেখা যায় হিজু নিজের কাজ করছে, তখন ও হেজংকে ডাক দেয়। তবে হেজংয়ের বদলে সাথে সাথে সেখানে চৈহুন চলে আসে, যেটা দেখে হিজু রেগে যায়, জিজ্ঞেস করে হেজং কোথায়? চৈহুন বলে, হেজং নয়, বরং এখন থেকে আপনার সমস্ত কাজ আমি করব। কিন্তু হিজু এতে আরো বেশি রেগে যায় এবং বলে, সত্যি করে বলো তো তুমি হেজংয়ের সাথে কি করেছো? চৈহুন বলে, আমি কিছু করিনি, ও একদম সেফ আছে। তো অন্যদিকে দেখা যায় চৈহুনের বদলে হেজং এখন ইয়ানের কাজে সাহায্য করছে। হেজং এখানে ইয়ানকে আজকে ওদের একটা পাবলিক মিটিং এর বিষয়ে বলে, যেখানে হিজু এবং ইয়ানকে রয়্যাল একাডেমিতে যেতে হবে। ওখানে স্টুডেন্টের স্কলারশিপের বিষয়ে ইয়ান এবং হিজুকে বক্তব্য রাখতে হবে সমস্ত স্টুডেন্টের সামনে। ওদিকে চৈহুন তখন হিজুকে বোঝাচ্ছিল সমস্ত নিয়ম কানুন সম্পর্কে, যে ওই পাবলিক মিটিংয়ে যে কি কি করা যাবে না। প্রথম হলো যে হিজু ইয়ানের সামনে দিয়ে হাঁটতে পারবে না, ইয়ানের পিছু পিছু হাঁটতে হবে। এটা শোনা মাত্রই হিজু তো ঠিক এই লোকে চৈহুনের দিকে তাকায়, যেটাতে চৈহুন তো ভয় পেয়ে যায়। চৈহুন বলে, ওখানে অনেকেই থাকবে যারা আপনার ফটো ক্লিক করার চেষ্টা করবে, তবে আপনাকে চেষ্টা করতে হবে যাতে তারা আপনার ফটো তুলতে না পারে। আর একটা কথা, ফটো তোলার সময় অবশ্যই আপনি এভাবে পোজ দিতে পারবেন না। হিজু রেগে ওর দিকে তাকায় এবং বলে, তাহলে আমি কি করব? চৈহুন বলে, আপনি শুধু হাতটাকে এভাবে নাড়াবেন, এছাড়া আর কোনো পোজ দিতে পারবেন না।
হিজু এতে রেগে আবারও এই লুকে ওর দিকে তাকায়। জয়হুন বলে, আর হ্যাঁ, এটা একদমই করা যাবে না, আপনাকে সবসময় হাসি মুখে থাকতে হবে। এর মধ্যে সেখানে ইয়ান এবং হেজং চলে আসে। ইয়ানকে দেখে হিজু বলে, তুমি এখনো রেডি হওনি? আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে। ইয়ান একটু অবাক হয়। ইয়ান বলে, আমি তো রেডি আছি, কেন আমার এই পোশাকের সমস্যাটা কি? হিজু বলে, তোমার আসলেই কোনো ফ্যাশন সেন্স নেই। এই পোশাকে যাবে? এটা আমাদের প্রথম পাবলিক মিটিং, তাই একটা ভালো পোশাক পরে এসো। এটা বলে হিজু সেখান থেকে চলে যায়। ইয়ান তখন হেজংকে জিজ্ঞেস করে, সত্যিই কি এই পোশাকে আমাকে ভালো লাগছে না? হেজং বলে, না, আপনাকে অনেক কুল লাগছে। যাই হোক, এরপর ওরা রয়্যাল একাডেমিতে পৌঁছে যায়। সেখানে চারদিকে মিডিয়া টিম ওদেরকে ঘিরে ধরে, সাথে স্টুডেন্টরাও। হিজু তো এখানে সেই সকল পোস্টগুলোই দিতে থাকে যেগুলো দিতে ওকে জয়হুন নিষেধ করেছিল, এবং ইয়ানও এখানে অনেক বেশি খুশি ছিল হিজুর সাথে আসতে পেরে। এরপর ওরা ভেতরে যায়, যেখানে হেজং ইয়ানকে ইনফর্ম করে যে প্রাইম মিনিস্টারের আসতে একটু দেরি হবে। হিজু অবাক হয়ে বলে, ওপ্পাও এখানে আসবে? আর হ্যাঁ, আমাদের হিজু কিন্তু আবার ডঙ্গুকে ওপ্পা বলে ডাকে এবং ইয়ানকে হানি বলে ডাকে। তবে ডঙ্গুকে ওপ্পা বলায় ইয়ান তো অনেক বেশি জেলাস ফিল করে এবং হিজুকে বলে, তুমি কবে ওকে ওপ্পা বলা ডাকা বন্ধ করবে? হিজু বলে, কিন্তু আমি ছোট থেকেই তো ডঙ্গুকে ওপ্পা বলেই ডাকি। হিজু এখানে অনেক বেশি খুশি ছিল, কারণ ও আজকে রয়্যাল একাডেমির সকল স্টুডেন্টদের সামনে একটা বক্তব্য রাখবে। তো এরপরও বক্তব্য রাখতে চলে আসে, যেখানে সবার সামনে ও নিজের পরিচয় দেয় এবং এটাও বলে যে আগে ও এই রয়্যাল একাডেমির জুজাক হাউসে পড়াশোনা করত। হিজু মজা করে সবার সামনে বলে, আমার কিন্তু অনেক পরিচয় আছে। প্রথম হলো, আমি রয়্যাল একাডেমির একজন স্টুডেন্ট ছিলাম। দ্বিতীয় হলো, আমি ক্যাসেল গ্রুপের সিইও। তৃতীয় হলো, আমি সিয়ং পরিবারের মেয়ে। চতুর্থ হলো, আমি গ্র্যান্ড প্রিন্স ইয়ানের ওয়াইফ, মানে গ্র্যান্ড প্রিন্সেস। এটা শুনে সবাই তো হেসে দেয়, আর হিজুও হাসতে থাকে। হিজুকে এত খুশি দেখে ইয়ানও বেশ খুশি হয়। অন্যদিকে ডঙ্গুকে দেখা যায়, যার কাছে ওর সহকারী একটা নিউজ নিয়ে আসে এবং বলে, আপনার মনে হয় না এতে করে আমাদের রাজ পরিবারের সম্মান যাচ্ছে? নিউজটা দেখে ডঙ্গু অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে জয়হুনও ফোন বের করতে সেই নিউজটা দেখে ফেলে এবং ইয়ানকে দেখায়। ইয়ান তো এতে শকড হয়ে যায়। আসলে কেউ একজন আর্টিকেল ছেপেছে যে ইয়ান এবং হিজু নাকি কন্ট্রাক্টে ম্যারেজ করেছে। রাজমাতার দাসী এসে এই খবর তাকে দিয়ে দেয়। হিজু তো তখন বক্তব্য রাখছিল, তবে দর্শকদের ভিতরে তখন সেই নিউজটা ছড়িয়ে পড়ে, যার কারণে দর্শকরা তো হুমড়ি খেয়ে পড়ে হিজুর উপরে এবং এই বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। হিজু এতে অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং কি বলবে বুঝতে পারে না। হিজুকে নার্ভাস হতে দেখে ইয়ান আর দেরি না করে হিজুর কাছে চলে যায় এবং হিজুর হাত ধরে বলে, আমার দিকে তাকাও। এটা বলে ও হিজুর হাত ধরে সেখান থেকে হিজুকে নিয়ে চলে যায়। আর এর সাথে সাথে এই পার্টটি এখানেই শেষ হয়। তো দেখা হবে নেক্সট পার্ট নিয়ে। তার আগে তোমরা ভিডিওটা লাইক করে দাও এবং পরের পার্ট তাড়াতাড়ি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।